শুভ সকাল দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাসরাম। দর্শক অনুষ্ঠানের মধ্যে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে, এগুলোর পর্যালোচনা করে থাকে এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে একজন আমাদের সাথে যুক্ত আছেন, একটু পরে তার সাথে আপনাদেরকে যুক্ত করে দেবো সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য। এর আগে চলে যাচ্ছি মূল আয়োজনের আমার হাতে একটি পত্রিকা এই মুহূর্তে পৌঁছেছে, জাতীয়ভাবে প্রকাশিত যে দৈনিকগুলো রয়েছে সেগুলো এখনও পর্যন্ত আমার হাতে পৌঁছেনি, সেগুলো আমার হাতে আসার সাথে সাথে সেগুলো সংবাদ শিরোনাম আপনাদেরকে জানিয়ে দেবো। দর্শক, রয়েছে সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করছে কূটনৈতিক পাসপোর্ট বদলে পররাষ্ট্রীয় অনিয়ম, পাসপোর্ট বদলের প্রক্রিয়া যে গতি ও প্রক্রিয়ায় হয়েছে তা সন্দেহজনক। মন্ত্রণালয় চুক্তিভিত্তিক কর্মকর্তাদের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দিচ্ছে। গুলি হত্যা নিয়ে পররাষ্ট্র সচিবের পাঠানো তথ্য ছিল মিথ্যা। জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময়কালে ডক্টর ইউনূস, প্রতিটি নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। দর্শকের পাশে আমরা দেখছি যে ফেনীতে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল বন্যা দুর্গত মানুষ চিকিৎসা নিচ্ছেন। প্রধান নদ নদীর পানি কমছে, বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 23, ক্ষতিগ্রস্ত 57 লাখ মানুষ। নোয়াখালীতে ভেঙে গেছে সুইচ গেট, নতুন এলাকা প্লাবিত। ফারাক্কাবাদের 109 গেট খুলে দিয়েছে ভারত, বন্যার আবার নতুন করে শঙ্কা। দর্শক, আমরা দেখছিলাম যে দেশের প্রায় 13টি জেলায় কিন্তু ইতিমধ্যে বন্যা প্লাবিত হয়েছে। এর মধ্যে আমরা দেখছি যে প্রায় 57 লাখ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে এখনও পর্যন্ত অনেক মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় পানিবন্দী রয়েছে, যাদের কাছে এই এতদিন অতিবাহিত হওয়ার পরেও কোনো ধরনের ত্রাণ কিন্তু পৌঁছায়নি। আমরা দেখছি একেবারে মানবেতর জীবনযাপন করছে। গতকালকে সেটি কিন্তু দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যিনি সচিব রয়েছেন দায়িত্বে, কামরুল হাসান, তিনি কিন্তু বলেছেন যে আসলে ফেনী সহ বেশ কিছু জায়গায় দুর্গম কিছু জায়গা রয়েছে, সেগুলোতে এখনও পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি। সেনাবাহিনী হেলিকপ্টারের মাধ্যমে সেসব জায়গায় ত্রাণ পৌঁছানোর জন্য চেষ্টা করছেন। গতকালকে 8টি হেলিকপ্টার নিয়ে সেনাবাহিনী তাদের যে কার্যক্রম সেটি অব্যাহত রেখেছেন। কিন্তু দর্শক, একটি বিষয় সেটি হচ্ছে যে এখন যেই সংবাদটি এই পত্রিকার মধ্যে করা হয়েছে সেটি হচ্ছে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভিড় কিন্তু বাড়ছে। অর্থাৎ আমরা যেটি দেখি যে আসলে এই ধরনের বন্যা পরিস্থিতি যখনই প্রাকৃতিক দুর্যোগ অনুষ্ঠিত হয় তখন কিন্তু দেখা যায় যে আসলে এই যে বন্যা পরবর্তী যে সমস্যাগুলো হয়, বিভিন্ন ধরনের অসুখ বিসুখ দেখা দেয়, সেগুলোই কিন্তু এখন শুরু হয়েছে ইতিমধ্যে। যদিও বন্যার পানি এখনও পুরোপুরি নেমে যায়নি, তবে কিছুটা উন্নতি হয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু বলা হয়েছে যে আসলে যদি আগামী 48 ঘন্টার মধ্যে যদি কোনো ধরনের বৃষ্টিপাত না হয় তাহলে কিন্তু বন্যা পরিস্থিতি সবগুলো জেলায় উন্নতি হবে। ইতিমধ্যে 2টি জেলায় উন্নতি হয়েছে, কিন্তু আরেকটি শঙ্কা তৈরি হয়েছে, সেটি হচ্ছে যে ফারাক্কাবাদের 109টি গেট যেটি রয়েছে সেসব গেটগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে, ফলে আবারও নতুন করে বেশ কয়েকটি এলাকা কিন্তু প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে, বন্যা হওয়ার শঙ্কা রয়েছে। অর্থাৎ মরার উপর খাড়ার গা যেটিকে বলা হয়, অর্থাৎ এই যে আমরা দেখলাম যে ত্রিপুরার যে বাঁধ খুলে দেওয়া হয়েছিল, সেই বাঁধ খুলে দেওয়ার পরেই কিন্তু হঠাৎ করে হু করে বাংলাদেশের বেশ কয়েকটি এলাকায় পানি ঢুকে যায়, ফলে বন্যা কবলিত হয় এইসব জেলা। এবং নতুন করে আবার ফারাক্কাবাদ খুলে দেওয়ার পরে আসলে এই পরিস্থিতি কোন দিকে যাবে সেটি একটি দেখবার বিষয়। যদিও আমরা দেখছি যে এই পর্যন্ত 23 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে ইতিমধ্যেই, এবং গতকালকে দুপুর পর্যন্ত, এবং 2 জন নিখোঁজ রয়েছেন। আহত কিন্তু অনেক মানুষ আহত রয়েছেন, এবং সবচেয়ে বেশি কষ্টের বিষয় সেটি হচ্ছে যে মানুষের সারা জীবনের জমানো সমস্ত অর্থ সম্পত্তি কিন্তু একেবারে পানির নিচে এখনও পর্যন্ত তলিয়ে রয়েছে। সেটি আসলে কতটুকু রিকভার করা যাবে সেটি আসলে একটি বড় বিষয়। আমরা দেখছিলাম যে অনেকেই সেটি নিয়েই কান্নাকাটি করছিলেন। এখন অনেকেই আসলে ঘর ছাড়া, রাস্তায় আসলে যারা সবসময় মানুষকে সাহায্য সহযোগিতা করতেন তারা এখন ত্রাণের জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছেন। ফলে এইটিকেই অনেকেই বলছেন যে আসলে যারা নীতি নির্ধারক রয়েছেন তারা বলছেন যে আসলে যারাই ত্রাণ সহায়তা দিতে সেখানে যায় সেটিকে আসলে ত্রাণ না বলে উপহার বলবার জন্য, এবং একই সাথে দেখছিলাম যে ছবি যেটি তোলা হয় আসলে প্রকাশ করবার জন্য, যাতে যাদেরকে উপহারগুলো দেওয়া হয় তাদের যাতে ছবি না তোলা হয় সেই জন্য কিন্তু অনেক মানবাধিকার কর্মী থেকেরা কিন্তু এই বিষয়ে কথা বলেছেন। কারণ এমন অনেকেই রয়েছেন যারা আসলে কখনো কারো কাছে হাত পাততে হয়নি, মাথা নত করতে হয়নি, কিন্তু এই যে এবারে যে বন্যা, সেই বন্যায় কিন্তু তারা একেবারে নিঃস্ব হয়ে গেছেন এই কয়েকদিনের জন্য। ফলে এই যারা উপহার নিয়ে যাবেন, ত্রাণের উপহারগুলো নিয়ে যাবেন, তাদেরকে যারা মানবাধিকার কর্মী রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে নৈতিকতার জায়গা থেকে যাতে তাদের ছবিগুলো তোলা না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকবার জন্য বলা হয়েছে। দর্শক, এরপরে আমরা দেখছি যে নিচের দিকে গাজী টায়ার ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে, লুটপাট নিখোঁজ 176, লুটপাট নিয়ে 2 পক্ষের মারপিটের এক পর্যায়ে পুরো ভবনে আগুন লেগে যায়। আটকা পড়া অনেকেই ফোন করে বাঁচানোর আকুতি জানায় বলে দাবি স্বজনদের।
হত্যা মামলা জাসদ সভাপতি হাসানুল হক ইনু গ্রেফতার, জামিনে মুক্ত জসিমউদ্দিন রহমানী। নির্বাচন আয়োজন, সংলাপ চায় দলগুলো, জাতীয় নির্বাচন ইস্যুতে দ্রুত সংলাপ চায় রাজনৈতিক দলগুলো। আমরা দর্শক দেখছিলাম যে গতকালকে যখন জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছিলেন তখন কিন্তু তিনি বলেছিলেন যে আসলে নির্বাচন কখন হবে এটিগুলো রাজনৈতিক দলগুলো যখন চাইবে তখনই কিন্তু নির্বাচন হবে, কিন্তু তিনি কিন্তু কোনো রোড ম্যাপ ঘোষণা করেননি। ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অনাস্থার জায়গা তৈরি হয়েছে। ফলে তারা কিন্তু এক ধরনের সংলাপের পরেই আসলে নির্বাচন কবে হবে সেটি নিয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দেবে। ভারী হচ্ছে সাকিব পক্ষ। যে রাওয়ালপিন্ডিতে যে টেস্ট অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার, সেই টেস্ট নিয়ে একটি খবর প্রকাশ করা হয়েছে। নিচের দিকে আমরা দেখছি বুধবার থেকে গণছুটিতে যাচ্ছেন পুলিশ কর্মচারীরা। বিদ্যুৎ বিপর্যয়ের সংখ্যা, কর্মবিরতি না করলে আলোচনা হবে। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চলছে, অডিবির সভা প্রত্যাখ্যান আন্দোলনকারীদের। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার যখনই দায়িত্ব নিয়েছিলেন এরপর থেকেই আমরা দেখছি যে প্রায় সবগুলো প্রতিষ্ঠান থেকেই যারা আসলে বঞ্চিত ছিলেন, নির্যাতিত ছিলেন, নিপীড়িত ছিলেন, তারা তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে যাচ্ছেন। এবং সেই আন্দোলনের মধ্যেই আমরা দেখছিলাম যে প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনা এবং একই সাথে সচিবালয় ঘিরে তাদের যে আন্দোলন, এগুলো কিন্তু আমরা দেখছিলাম যে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি পরীক্ষা হওয়া না হওয়া নিয়ে যখন একটি সিদ্ধান্ত হলো সচিবালয়, তখন কিন্তু কিছু শিক্ষার্থী বিক্ষোভ করতে করতে সচিবালয়ের ভিতরে ঢুকে যায় এবং এরপরেই কিন্তু সেই সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয় শিক্ষা উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু সেটি কিন্তু আসলে বাতিল করা হয়। আমরা দেখছিলাম এরপর থেকেই আসলে সচিবালয় ঘিরে আসলে যেই আন্দোলন করার যে প্রবণতা সেটি কিন্তু বেড়ে গিয়েছিল। ফলে আমরা দেখছিলাম যে আনসারদের সাথে ছাত্রদের মারামারির ঘটনা, সেটিও কিন্তু পুরো জাতি দেখেছে, যেটি আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই যে হঠাৎ করেই এই মাত্র কয়েকদিন দায়িত্ব নেওয়ার পরেই হঠাৎ করে এই সরকারের কাছে এই চাপগুলো দেওয়া আসলে সরকারের অন্যান্য কাজগুলোকে ব্যাঘাত ঘটায়। আমরা দেখছিলাম প্রধান উপদেষ্টা কিন্তু বলেছিলেন যে আসলে কাজ করতে দিন, দাবি দেওয়া যেগুলো রয়েছে সেগুলো লিখিতভাবে প্রকাশ করেন। এর মধ্য দিয়েই যখন এই সবাই আন্দোলন করছিলেন, গতকালকেও দেখা গিয়েছে যে শাহবাগে আমরা দেখছিলাম যে যারা রিক্সা চালক রয়েছেন তারা কিন্তু অটো রিক্সা বন্ধের দাবিতে তারা শাহবাগে অবস্থান নিয়েছেন। এর পরপরই আমরা দেখেছিলাম যে যারা আবার এই যে ব্যাটারি চালিত রিক্সা চালায় তারা কিন্তু তাদের বিরুদ্ধে আবার অবস্থান নিয়েছিল। অর্থাৎ এই যে বিভিন্নভাবে দাবি দেওয়া নিয়ে মানুষের রাস্তায় অবস্থান করা, এর মধ্যেই আবার এই যে পল্লী বিদ্যুতের যারা কর্মচারী রয়েছেন ৪৫,০০০ কর্মচারী সারা দেশে, তারা যদি একযুগে সবাই আসলে কর্মবিরতিতে যান তাহলে কিন্তু বিদ্যুৎ থেকেও দূরে থাকতে পারে মানুষ। দর্শক, এই সংবাদটি আমরা দেখছিলাম এখানে বড় করে ছাপানো হয়েছে। দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই যেমনটি বলছিলাম যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি আমাদের সাথে যুক্ত থাকেন। দর্শক, আমাদের সাথে আজকে যুক্ত রয়েছেন নজরুল গবেষক জিহাদউদ্দিন। জিহাদউদ্দিন, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি, আপনাকে শুনতে পাচ্ছি আমি। আমরা পত্রিকাগুলোর সংবাদ নিয়ে আলোচনা করছিলাম। আমরা একটি ভিন্ন বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব আজকে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি, তার ৪৮তম মৃত্যুবার্ষিকী। আর সেই জায়গা থেকে আজকে আপনার কাছ থেকে জানতে চাইব, যেহেতু আপনি এটি নিয়ে গবেষণা করছেন, সেটি হচ্ছে যে আমরা দেখছিলাম যে লেখার মাধ্যমে যে নিজের একদম স্বৈরাচারের বিরুদ্ধে নিজের কলম দেওয়ান, অর্থাৎ বিদ্রোহ যেই বিষয়গুলো রয়েছে আমরা দেখছিলাম সেই বিদ্রোহের জায়গা থেকেই কিন্তু ছাত্রদের যে বিদ্রোহ কিছুদিন আগে হয়ে গেল, সেই ছাত্রদের বিদ্রোহের পরে দীর্ঘদিন ক্ষমতায় থাকা যে সরকার, সেই সরকারের পতন হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে নজরুলের লেখনী আমরা দেখছিলাম এখনও কিন্তু বিভিন্ন দেয়ালে দেয়ালে বিভিন্ন লেখনী হচ্ছে, ছাত্ররা বিভিন্ন জায়গায় কিন্তু লিখছেন। এই যে লেখার যে আসলে শক্তি, সেই শক্তি আসলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কতটুকু ছিল বলে আপনার মনে হয়? জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্নটি করবার জন্য। আজকে 12ই ভাদ্র আমাদের প্রাণের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি আমরা তাকে। তিনি নিজে বলেছেন যে আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, আমি সেই দিন হব শান্ত। তো যতদিন পৃথিবীতে অন্যায় থাকবে, বৈষম্য থাকবে, বঞ্চনা থাকবে, স্বৈরাচার থাকবে, ততদিন নজরুল অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা একেবারেই সাম্প্রতিক আমরা দেখেছি যে আমাদের ছাত্ররা যে অভ্যুত্থানটি ঘটিয়েছে সেইখানে মূল চালিকা শক্তি, মূল প্রেরণা শক্তি ছিলেন কিন্তু কাজী নজরুল ইসলাম। আমি গতকালকে যখন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আমি ঘুরে বেড়াচ্ছিলাম, সেখানে আমি দেখেছি দেয়ালে দেয়ালে নজরুলের সেই অমর বাণীগুলো, যে ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জওয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার।
এই যে কথাগুলো, কিংবা কারারই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট রক্ত জমাট শিকল পজর পাষাণ বেদী, তারপরে ধরেন বলবীর বল চির উন্নত মম শীত। বিশেষ করে ছাত্রদেরকে নিয়ে কাজী নজরুল ইসলামের যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, যে উচ্ছ্বাস ছিল, তিনি লিখেছেন যে আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল, মোদের চরণ তলায় মূর্ছে তুফান, ঊর্ধ্বে বিমান জড়বা দল, আমরা ছাত্র দল। এবং এই ছাত্ররাই একটা মহা বিপ্লব ঘটিয়ে দিয়েছে আমাদের সামনে, একেবারে নিকটে অতীতে। এই মাত্রই আমরা দেখে এসেছি যে জুলাই এবং আগস্ট মাসে। তো এই ছাত্রদেরকে নিয়ে কাজী নজরুল ইসলাম, তিনি তো আসলে তারুণ্যের কবি। তিনি বলেছেন অবশ্য যে তারুণ্যকে কোনো বয়সের ফ্রেমে বাঁধা যায় না। অনেক বয়োবৃদ্ধকেও দেখেছি তার মধ্যে তারুণ্য আছে, আবার অনেক তরুণকেও দেখেছি যে তার মধ্যে বার্ধক্য জরাগ্রস্ত জীবন তার। তো নজরুল তরুণের কবি, তারুণ্যের কবি। আমাদের প্রতিটি আন্দোলন, প্রতিটি বিপ্লব, প্রতিটি সংগ্রামে আমরা দেখেছি যে কাজী নজরুল ইসলাম আবির্ভূত হয়েছেন একেবারে অনুপ্রেরণা শক্তি হিসাবে। আমরা খেয়াল করব যে 1929 খ্রিস্টাব্দের 15 ডিসেম্বর তারিখে কলকাতার এলবার্ট হলে কাজী নজরুল ইসলামকে বাঙালির জাতীয় কবি হিসাবে সংবর্ধনা দেওয়া হয়েছিল। সেই সংবর্ধনা অনুষ্ঠানে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রধান অতিথি ছিলেন। তিনি বলেছিলেন যে নজরুল একটি জ্যান্ত মানুষ, তার স্বপ্ন গোটা বাঙালি জাতির স্বপ্ন। আমরা যুদ্ধে যাব তার গান গেয়ে, আমরা দেশ স্বাধীন করব তার গান গেয়ে। সুতরাং আমরা একেবারে সাম্প্রতিক দেখেছি যে তার গান গেয়ে, তার কবিতা পাঠ করে, তাকে বক্ষে ধারণ করে আমাদের ছাত্ররা আমাদেরকে নতুন করে একটি নতুন দিনের নতুন সকাল আমাদেরকে উপহার দিয়েছে। সুতরাং নজরুল একেবারে প্রাসঙ্গিক। তিনি তারুণ্যের কবি, তিনি জাগরণের কবি, তিনি অন্ধকার থেকে আমাদেরকে আলোর পথে নিয়ে আসার কবি, তিনি অগ্রপথিক, তিনি নকিব। তিনি নকিবের ভূমিকায় প্রতিটি যুগে, প্রতিটি ক্ষণে তিনি আমাদেরকে অনুপ্রাণিত করবেন, গাইড করবেন। আসলে আপনার কাছ থেকে তো নজরুলের কথা বলে, জাতীয় কবির কথা বলে আসলে আপনার কাছ থেকে আসলে শুনতে ভালোই লেগেছে। কিন্তু আমাদের যেহেতু সময় কম, আমরা ছোট করে দুটি জিনিস জানতে চাইবো। সেটি হচ্ছে যে আমরা দেখছিলাম তিনি কিন্তু তার কবর কিন্তু একেবারে মসজিদের পাশে, কিন্তু তিনি কিন্তু হিন্দুদের নিয়ে, অন্য ধর্মাবলম্বীদেরকে নিয়েও লিখেছেন। এবং এই যে সাম্প্রদায়িক যে শক্তি, আমরা কিছুদিন আগেও দেখলাম বাংলাদেশের এই যে ঘটনা নিয়ে, যেটি সবাই এই সাম্প্রদায়িক একটি দাঙ্গা লাগা নিয়ে ভারতে ও বাংলাদেশে বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু কথা হচ্ছিল, অর্থাৎ অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে তার অবদান বা তার লেখনী কেমন ছিল? একদম। আমরা যদি বলি, অত্যন্ত ধন্যবাদ আপনাকে, যে নজরুল হলেন সাম্প্রদায়িক সম্প্রীতির তুর্যবাদক। যে তিনি প্রথমে আইডেন্টিফাই করেছিলেন যে এই জাতির সমস্যা কোনগুলো। তার মধ্যে প্রধানতম সমস্যা তিনি আইডেন্টিফাই করেছিলেন যে সাম্প্রদায়িক যে মানে আমাদের যে সম্প্রীতির অভাব, হিন্দু মুসলিমে হানাহানি, দিনে তাদের মধ্যে যে দাঙ্গা ফাসাদ, এই সমস্যাগুলোকে তিনি চিহ্নিত করেছিলেন আমাদের প্রধান সমস্যা হিসেবে। সেই কারণে তিনি আবির্ভূত হয়েছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতির একজন তুর্যবাদক হিসাবে। তিনি বলেছেন যে হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোরমার। কিংবা তিনি বলেছেন যে মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এইভাবে তিনি দুটি সম্প্রদায়কে একত্রিত করেছেন। একত্রিত করে দুইটি সম্প্রদায়কে একসঙ্গে নিয়ে তিনি এই জাতিকে মুক্ত করবার জন্য সংগ্রামে আবির্ভূত হয়েছিলেন। এবং তাকে নিয়ে আমরা নির্দ্বিধায় মসজিদে যেতে পারি, তাকে নিয়ে আমরা নির্দ্বিধায় আমরা মন্দিরে যেতে পারি, গির্জায় যেতে পারি। তিনি সকল মানুষকে চমৎকার ভাবে ধারণ করেছেন। এত চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতির এত বড় নকিব পৃথিবীতে আর দ্বিতীয় কোনো কবি সাহিত্যিক আছেন কিনা আমার সন্দেহ আছে। আমরা আরেকটু বিষয় জানতে চাইবো আপনার কাছ থেকে, সেটি হচ্ছে যে আমরা দেখলাম যে আপনি বলছিলেন যে দেশের কিন্তু এখন ছাত্রদের যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ কিন্তু অনেকেই বলছে যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। তো এই যে এখন স্বাধীন হওয়া, আমরা দেখছিলাম স্বাধীন দেশে কিন্তু এখন স্বাধীনতার অনেক কিছু কিন্তু বেরিয়েও আসছে। অনেক মানুষ দাবি দেওয়া নিয়ে রাস্তায় আসছে, রিক্সাওয়ালারা দাবি জানাচ্ছে, সব শ্রেণী পেশার মানুষ দাবি জানাচ্ছে, নারী নেত্রীরা দাবি জানাচ্ছে। এই মুহূর্তে আসলে নজরুলের কোন নীতিকে, কোন জিনিসকে আসলে সবার অনুসরণ করা উচিত এবং আমাদের সামনে আসলে কি থাকা উচিত, কি করা উচিত বলে আপনার মনে হয়? এটা বলে সাম্যের নীতি আমি বলবো, ছোট্ট করে যদি আমি বলতে চাই, সাম্যের নীতি। তিনি বলেছেন যে সাম্যের গান গাই, কিংবা গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। আমরা যদি নজরুলের সাম্যবাদ যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে কোনো মানুষকে দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামতে হবে না। প্রত্যেকটি মানুষের সমস্যাকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, এবং আমার দৃঢ় বিশ্বাস বর্তমান সরকার যে কমিটমেন্ট নিয়ে, জনগণের যে দাবি দাওয়া, যে ভালোবাসা নিয়ে ছাত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা যে দায়িত্বভার গ্রহণ করেছেন, তারা এই বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল। তারা প্রতিটি মানুষের বঞ্চনাকে তারা অ্যাড্রেস করবেন এবং করছেন। যেদিন সকলের মধ্যে সাম্য প্রতিষ্ঠিত হবে, সেদিন আর কোনো মানুষকে রাস্তায় নেমে আসতে হবে না। সুতরাং নজরুলের সাম্যবাদকে যদি আমরা ধারণ করি, হৃদয় দিয়ে ধারণ করি, এবং পাশাপাশি আমরা বলবো নজরুলকে যদি আমরা
প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্তে জাতি হিসাবে আমাদের প্রতিটি কাজে যদি তাকে আমরা অন্তর দিয়ে আমরা ধারণ করি, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো আর থাকবে না বলে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি। আপনি বলেছেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে শুয়ে আছেন। কিন্তু কাজী নজরুল ইসলামকে আমরা কিন্তু মানে শুয়ে রেখেছি। তাকে কিন্তু আমরা বাহ্যত আপনি যদি খেয়াল করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজ পর্যন্ত কোনো স্থাপনা কাজী নজরুল ইসলামের নামে নামকরণ করা হয়নি। নজরুল আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি আমাদের সহায়ক শক্তি, অনুপ্রেরণা শক্তি, আমাদের বাতিঘর। কিন্তু তাকে আমরা কিন্তু যথেষ্ট আমরা মূল্যায়ন করছি না। এই জায়গাটুকুতে আমরা যদি অনেক বেশি মনোযোগ দিতে পারি, তাহলে নজরুলের সাম্যবাদ, নজরুলের যে মানব প্রীতি, মানুষকে যে ভালোবেসেছেন তিনি, এইগুলোকে নিয়ে আমরা তখন জাতিকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন নজরুল গবেষক জেহাদউদ্দিন। আমাদের সাথে কথা হচ্ছিল যে আমরা চাই সেটি যে আসলে নজরুলের যে সাম্যবাদ সেটি আসলে প্রতিষ্ঠা হোক, তাহলে সমস্ত মানুষের ও সমস্ত মানুষ যারা রয়েছে কোনো বৈষম্য থাকবে না, সবার অধিকার নিশ্চিত হবে। দর্শক, আমরা সময়ের আলোর সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। সময়ের আলোর শেষ পাতায় যেদিকে সংবাদ শিরোনাম করেছে, আমদানি রফতানি বাণিজ্যে বন্যার বিরূপ প্রভাব, কন্টেইনারবাহী শত শত কভার্ড ভ্যান পথে পথে আজকা জাহাজীকরণের অপেক্ষায় ৯,৮৯৮ কন্টেইনার আইসিডিতে। সচিবালয়ে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত আনসার সদস্যদের সোমবার আদালতে নেওয়া হয়। ডামেকে ৩ উপদেষ্টা, বিশৃঙ্খলা সৃষ্টি সহ মূল উদ্দেশ্য ছিল ছদ্মবেশী আনসারদের। ৪ থানায় ৪ মামলা, আসামি ১০,০০০, গ্রেফতার ৩৮৮ আনসার সদস্য কারাগারে, আহত সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সিএমএইচে। ঢাকা বিশ্ববিদ্যালয় গণত্রাণ পঞ্চম দিনে সংগ্রহ ১,৯,০০,০০০ টাকা। দর্শক, আমরা জানি যে সারা দেশে বর্ণাঢ্যদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহের পঞ্চম দিনে ১,৯,৬৮,০০০ টাকা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে নগদ এসেছে ৮৫,৬৮,০০০ এবং অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এসেছে ২৪ লাখ টাকা। দর্শক, এর আগে কর্মসূচির প্রথম ৪ দিনে ৫,২৩,০৩,৬০৩ টাকা সংগ্রহ করা হয়। দর্শক, আমরা দেখছিলাম যে মানুষ আসলে সারা জীবনের জমানো টাকা সেটিও কিন্তু একটি ছোটো মাটির ব্যাংক সেটিকেও কিন্তু নিয়ে এসেছে এখানে দেবার জন্য, বর্ণাঢ্যদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে ভিক্ষা করে যিনি চলেন, সারাদিনের ৩০০ টাকা যার আয় হয়েছে সেই টাকাও তিনি কীভাবে বর্ণাঢ্যদের পাশে দিতে পারেন বিকাশের মাধ্যমে তিনি সেই চেষ্টা অব্যাহত রেখেছেন। ফলে যারা আসলে যারা অর্থ বৈভবের মালিক, যারা সম্পত্তির মালিক, তাদের কিন্তু এই মুহূর্তে এই যে সব যারা বানভাসী মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়ানো কিন্তু অতীব প্রয়োজন। আমরা দেখি ইতিমধ্যে শিশু খাদ্য সহ বেশ কিছু যাদের সুপেয় পানির সংকট রয়েছে, সেসব জায়গায় কিন্তু এই যে ত্রাণগুলো রয়েছে সেই ত্রাণগুলো পৌঁছে দেওয়া অতীব জরুরি বলে আমি দেখেছি। তো সময় আমরা দেখছি নিচের দিকে ৫ জেলায় আরও ৫ মামলা, শেখ হাসিনা সহ আসামি ৩,৭০০। যুদ্ধ চায় না ইসরায়েল ও হিজবুল্লাহ, তবে দুই পক্ষই প্রস্তুত। মুমিন হোসেন, রাফি হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গুলিবিদ্ধ 2 জনের সফল অস্ত্রোপচার সিএমএইচে। সেপ্টেম্বর থেকে হজের প্রাথমিক নিবন্ধন। ভোগান্তিতে প্রত্যাশীরা, ভারতীয় ভিসা সেন্টারে বিক্ষোভ বাংলাদেশিদের, ভিসা দেওয়া সহ নানা দাবি। দর্শক, আমরা দেখছিলাম যে 5 আগস্টের পর থেকেই অনির্দিষ্টকালের জন্য ভিসা প্রক্রিয়াকরণ কার্যক্রম স্থগিত করে ভারত। ফলে ভারত যেতে বাংলাদেশের প্রত্যাশীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। গতকালকে আমরা দেখেছি যে আসলে ভারতীয় ভিসা সেন্টার রয়েছে যেটি যমুনা ফিউচার পার্কে, সেখানে কিন্তু ভিসা প্রত্যাশী যারা রয়েছেন, যারা অনেকেই টাকা জমা দিয়েছেন ভিসার জন্য, আমরা দেখছি এর মধ্যে অনেকেই চিকিৎসা নিতে নিয়মিতভাবে ভারতে যান, তাদেরও একটি অংশ কিন্তু এখানে গতকালকে দেখা গিয়েছে। যাদের ভারতের সাথে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে তাদেরকে দেখা গিয়েছে, এবং সব শ্রেণী পেশার মানুষের যেই ভিড় ভারতে যাওয়ার সেটি কিন্তু এই যে লম্বা সময় ধরে প্রায় 20-21 দিন সময় ধরে বন্ধ থাকার কারণে কিন্তু এই ভিড় প্রতিনিয়ত বাড়ছে। ফলে তারা কিন্তু ভিসা দে না হয় টাকা ফেরত দে এই সংক্রান্ত কথা বলতে আমরা শুনেছি, স্লোগান দিতে শুনেছি, আর বেশ কিছু দাবি দেওয়া তারা কিন্তু পেশ করেছেন। কবে নাগাদ আসলে এই ভিসা আসলে চালু করা হবে সেটিকে নিয়েও কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের কথা হয়নি। আমরা দেখেছিলাম যে প্রধান উপদেষ্টার সাথে রাষ্ট্রদূত প্রণয় ভার্মার কথা হয়েছিলেন, সেটি কথা হয়েছিল বন্যা নিয়ে, কিন্তু ভিসা নিয়ে আসলে তাদের কথা হয়েছে কিনা সেটি আসলে সবার সামনে উঠে আসেনি। এর পাশে আসলে শ্রমিক বিক্ষোভ, তীব্র যানজট। দর্শক, এর মধ্য দিয়ে আসলে আমাদের শেষ করতে হয়েছে। আমরা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজনে এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।